আমরা সর্বক্ষণ 1 মিনিট প্রস্তুতি নিতে চাই। না, আমরা জানতে চাইছি আপনারা প্রস্তুত নাকি আরেকটু 30 সেকেন্ড সবাই নিতে? 30 সেকেন্ড, ঠিক আছে। আমরা প্রার্থীদের আহ্বান করার আগে বলি দুটো প্রশ্ন মিলে দেবেন। প্রশ্ন দুটো একটু বিস্তৃত, কিন্তু আপনি আপনার যেটুকু প্রয়োজন মনে করেন। আমি প্রশ্ন দুটো আবার স্মরণ করে দিচ্ছি যে ডাকসুতে ভিপি নির্বাচিত হলে আপনি কিভাবে জাতীয় রাজনীতির এজেন্ডা থেকে নিজেকে বিযুক্ত করবেন, ক্যাম্পাস ভিত্তিক এজেন্ডা প্রতিষ্ঠা করবেন। আর দ্বিতীয় প্রশ্ন যে বিশ্ববিদ্যালয়ে বাজেট ঘাটতি আছে, এই প্রেক্ষিতে আপনারা যে বিস্তৃত কর্মপরিকল্পনা দিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে এবং আপনি এই বাজেট ঘাটতি পূরণে রাষ্ট্রের সঙ্গে যে দরকার করবেন। আমরা শুরু করি। অন্তর্বেদন আপনাকে দিন, আপনার 1.5 মিনিট সময় দুটো প্রশ্ন দেবেন। 1.5 মিনিট, আপনাকে যতটুকু আপনি উত্তর দিতে চান প্রশ্নের, বাধ্যবাধকতা নেই যে পুরোটাই দিতে। উড়িষ্যার ক্যাম্পাসে আসার পর থেকে আমরা কোনো জাতীয় রাজনীতি কোনো আস্থা বদল না হয় শিক্ষার্থীদের কাজ করে গিয়েছি, যার বিনিময়ে আমরা একজন জন্য শিক্ষা করছি, আমি শিক্ষা করছি, তার জন্য আমাকে 1 বছর গ্যাপ দিয়েছি। আমরা আস্থা হয়ে গেছে যে আমরা এই যে গবেষণা করতেছি বিনিময়ে জাতীয় রাজনীতি পাবো, কারণ আমাদের কোনো মাথা ফাটা ছিল না। আপনারা জানেন আমরা এখন কোনো মাথা পাচ্ছি নেই, সেই জায়গা থেকে 5 বছর আগেই যেমন আমি কাজ করেছি, যে সব কিছু মেটে 5 বছর পর আমি কাজ করেছি, শুধুমাত্র শিক্ষা, শুধুমাত্র মেনে কাজ করার জন্য বিপ্লবের জন্য না। 5 বছর রয়ে গেছে একটা কারণে, এর আগে কাজ করতে গিয়ে অনেকটা প্রথমে পরিস্থিতি শিকার হচ্ছে, এখন অন্য পরিস্থিতি আছে জন্য আমরা কাজ করতেছি। এই জায়গাতে আমরা বলছি দেখেন ছাত্ররা আগে বলেছি ছাত্রদের আমি কারণ সেট করবো, আমি যদি হচ্ছে মেট্রো ভিত্তিক ছাত্র করতে তাহলে অবশ্যই হল রাখতাম। আমার প্রথম জায়গায় আমি দিয়েছি যে হলে কোনো ছাত্র থাকবে না, তারও কোনো কাজ থাকবে না, একাডেমি বেড়ে থাকবে না। এটা নতুন প্রতিমান হয় যে আমি হলের মধ্যে জাতীয় রাজনীতির যে সকল কাজটা মৃত্যু দেবো না। দ্বিতীয় জায়গা সেটা বলে আমি কিভাবে হচ্ছে আমার কার্যক্রম বাস্তবায়ন করবো। দেখেন আমাদের বিশাল একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আছে, ঠিকঠাক কাজ লাগাতে পারি তাহলে আমাদের ঠিকভাবে কাজ করা সম্ভব মনে করি। অ্যালামনাই কাজ লাগালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমি পাবে, আমরা এই ধরনের কোনো রাজনীতি কাটতে আমরা দেখব। ধন্যবাদ কাদের এবং খুবই নিয়ম এবং সময়ের মধ্যে থাকার জন্য বিষয়টা এ পর্যায়ে আবু সাদিক কায়েম আপনাকে বলব। ধন্যবাদ। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদেরকে সবার রাজনৈতিক সংস্থান হইতে হবে, কিন্তু আমরা যদি এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলে মাদার সংগঠনে চাপিয়ে দেওয়ার প্রয়োজনে শিক্ষার্থীদের চাপাই দিতে চাই, তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে লাল কার্ড দেখাইছে এই কাজ যারা করতে চাইবে তাদেরকে লাল কার্ড দেখাবে। আমাদের অবস্থা পরিষ্কার, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সিদ্ধান্ত উচ্চ রাখেছে, তারা সবসময় সম্পর্কে সফল করেছে। বাংলাদেশে জাতীয় রাজনীতি কেউ যদি বিচ্যুতি করতে চায়, কেউ যদি ফেসিবাদ বাংলাদেশে কায়েম করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আবু সাইদের মতো, তারা ওয়াসিমের মতো, তারা শান্তির মতো তারা দাঁড়িয়ে যাবে এবং এই সাথে তারা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ সংসদের কথাগুলো তারা সবসময় বলবে। আর বাজেট ঘাটতি এই বিষয়টা অবশ্যই আমরা সারা বিশ্বে দেখতে পাই, বড় বড় যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রাইভেট কোঅপারেশনের মাধ্যমে হয়, অ্যালামনাইয়ের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন হয়। আমরা যখন বিপি হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকের সুযোগ পাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট ঘাটতি সেটা পূরণ করার জন্য আমাদের যে ডিজিটাল ক্যাপাসিটি আছে, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আছে, তাদেরকে সম্পৃক্ত করে আমরা এই সকল সম্পর্ককে অ্যাড্রেস করবো। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নাসিরউদ্দিন। আচ্ছা, আমাকে কোশ্চেন করা হয়েছে যদি ভিপি নির্বাচিত হয় তাহলে জাতীয় নির্বাচন থেকে কিভাবে জাতীয় রাজনীতি থেকে কিভাবে নিজেকে বিযুক্ত রাখবো এবং স্টুডেন্টদের ম্যান্ডেটে কাজ করবো। আচ্ছা, প্রথমে বলে রাখি আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, কোনো মাদার পার্টির স্টুডেন্ট গ্রুপের সাথে আমি অ্যাফিলিয়েটেড না। তো সেক্ষেত্রে আমার একমাত্র ভয়েস থাকবে স্টুডেন্টের ভয়েস, এবং জাতীয় রাজনীতিতে নিজেকে অ্যাসোসিয়েট করার কোনো প্ল্যান আমার নেই, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের সংগঠন এবং স্টুডেন্টের ম্যান্ডেট হবে আমার ম্যান্ডেট, স্টুডেন্টের ভয়েস হবে আমার ভয়েস, স্টুডেন্টের নিয়ে কাজ করা হবে আমার মেইন ইন্টেনশন। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বাজেট রিলেটেড কোশ্চেনের যে আনসার সেটা আমার প্রিভিয়াস স্পিচে ছিল, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কি হয়েছে নাকি অনেক পরে। আমি চাই এখানে ল্যাব ফ্যাসিলিটিকে এনহ্যান্স করা হোক। ঢাকা ইউনিভার্সিটি এখানে ল্যাব ফ্যাসিলিটির দিক থেকে অনেক পিছিয়ে আছে এবং আমি চাই প্রত্যেকটা স্টুডেন্টের মিনিমাম একটা করে রিসার্চ পেপার থেকে কিউআর জার্নালে। আর এই ক্ষেত্রে বাজেটটাকে আমি কাজে লাগাতে চাই রিসার্চ পারপাসে যদি আমরা আমাদের টেলিফোন লেভেলটা শুরু করতে পারি তাহলে ভার্সিটি র্যাঙ্কিং অনেক এগিয়ে আসবে এবং রাজ্যের অক্সফোর্ড যে বলা হয় এটা সত্যিকার অর্থে প্রমাণিত হবে বলে আমি মনে করি।
ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন দীন মোহাম্মদ সোহাগ আলাদা। একটু আপনাদের কিন্তু প্রথম সংক্ষেপে সকল করা থাকবে, তারপরে 30 সেকেন্ড থাকছে, এটা একটু নিজে নিজে আমি কিভাবে জাতীয় রাজনীতি থেকে নিজেকে বিযুক্ত রাখবো, এটা আমার প্রতিবাদের মধ্যে উঠে গেছে। স্বপ্নের বিনির্মাণ, স্বপ্নের দাবি, সবাই মিলে সবাই আছে। চ্যান্সেলার্স ক্যাম্পাস সময়ের দাবি, ইতিহাস, ঐতিহ্য, প্রযুক্তি, শিক্ষা, গবেষণা, চ্যান্সেলার্স ক্যাম্পাসে সন্ত্রাস ফিরবে না। এই প্রতিবাদকে সামনে রেখে আমি বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানে যখন আমি একজন চাকরি প্রত্যাশী ছিলাম, তখন আমার বোনেদের উপরে যখন আঘাত আসে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15ই জুলাই, তখন আমি ঠিকই রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত না হওয়ার পরও আমি সবার আগে প্রতিবাদ করেছিলাম। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলাম যে আজকে আমার ক্যাম্পাসে যা ঘটেছে তা কোনো গণহত্যার কলঙ্ককে হার মানিয়েছে। আমি প্রতিবাদ করেছিলাম যখন মাটি কেঁদেছিল, আমি ফিরে এসেছিলাম যখন মায়েরা ডেকেছিল, আমি দাঁড়িয়েছি বারবার ফিরে আসবো বলে। আমার জাতীয় রাজনীতি করা আমার কোনো উদ্দেশ্য নয়। জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ থাকার পরও আমি পড়ার টেবিলে ফিরে গিয়েছিলাম। আজকে আমি আবার ফিরে এসেছি কারণ কাজের সুযোগ এসেছে। পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার নিয়ে আমি চ্যান্সেলার্স ক্যাম্পাস বিনির্মাণে আমি আমার ইশতেহার প্রকাশ করেছি। একই সাথে আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি রেখে বাংলাদেশের কোনো উন্নয়ন সম্ভব নয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল গতিপথ নির্ধারণ করে দেয়, সকল আন্দোলন সংগ্রাম, মুক্তি সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতিপথ ঠিক করে দেয়। বাংলাদেশের রাজনৈতিক আভিজাত্য থেকে শুরু করে সকল কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুর আন্দোলনে ঠিক হয়েছে। তা আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট অবশ্যই সরকারকে দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে পারে, তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে তা রূপান্তরিত করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আরেকটু স্পষ্ট করি যে আমরা যে দুটো প্রশ্ন দিয়েছি সেটা বেশ বর্ণনাত্মক, আপনি আপনার মতো সুবিধা মতো সেখান থেকে উত্তর দেবেন। আমরা এই পর্যায়ে অনুরোধ করছি সুমিত সেনকে। সম্মানিত সুধী, প্রথম প্রশ্ন যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হই তাহলে জাতীয় রাজনীতি থেকে আমি নিজেকে কিভাবে বিযুক্ত রাখব? আমার উত্তর হচ্ছে, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হই তবে আমি হব শিক্ষার্থীদের কণ্ঠস্বর। সুতরাং শিক্ষার্থীদের দাবি দেওয়া, শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়নই হবে আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সেক্ষেত্রে সকল রাজনৈতিক দল কিংবা জাতীয় রাজনীতির সাথে আমার সম্পর্ক হবে, আমি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি তাদের কাছে আমাকে উপস্থাপন করব। কখনোই ওই রাজনৈতিক দলের হয়ে আমি প্রক্সি ওয়ার চালাবো না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কখনো ভিন্ন কোনো রাজনৈতিক দলের এজেন্ডা আমি বাস্তবায়ন করব না, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই নির্বাচিত হব। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, যেহেতু বাজেট সংকট, সেহেতু আমার কর্মকাণ্ড সমূহ আমি কিভাবে পরিচালনা করব? বাজেট সংকট থাকা সত্ত্বেও আমার যে ক্যাম্পাস কর্পোরেশন পরিকল্পনা, এই ক্যাম্পাস কর্পোরেশন পরিকল্পনাতে আমি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো বহিরাগত গাড়ি ঢুকে তাহলে তার কাছ থেকে টোল আদায় করা হবে, তাদের ট্রানজিট ফি নেওয়া হবে এবং সেটার মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কর্পোরেশন চলবে। আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিসোর্স আছে সেগুলোকেই ডেভেলপ করে এবং সেগুলোকে আমাদের আত্মশক্তিতে আগে বলিয়ান হতে হবে। তখন পরবর্তী সময়ে দেখা যাবে যে অনেকেই আমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আব্দুল ওয়াহেদ। সম্মানিত সুধী, আমরা অনেক পূর্ববর্তী বক্তা থেকে দেখেছি, তারা বলছেন যে আমরা জাতীয় রাজনীতি থেকে বিরত থাকবো, শিক্ষার্থী কেন্দ্রিক থাকবো, কিন্তু তাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের মাদার পার্টিগুলো যে রয়েছে, সেখান থেকে কিভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন না করে শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করবে সেই সদুত্তর আমাদেরকে দিতে পারেনি। সেক্ষেত্রে আমি যদি ভিপি নির্বাচিত হই, আমি কথা দিচ্ছি যে আমি কখনোই একটা নতুন দল খুলব না, যেটা গতবার দেখেছি বিপিনুর করেছিলেন। আমি আমার একটা ছাত্র সংগঠন রয়েছে, ওই ছাত্র সংগঠন শিক্ষার্থীদের নিয়ে কাজ করব। আর বাজেট সংকটের যে কারণটা রয়েছে, আমি
আমাদের অ্যালামনাইরা সংগঠিত রয়েছেন, কিন্তু তারা কিন্তু কোনো টাকা পয়সা দেন না আমাদেরকে। সেক্ষেত্রে আমি সবার সাথে যোগাযোগ করবো পার্সোনালি যে ভাই আমরা তো খুবই গরিব একটা ইউনিভার্সিটি, আপনারা কোটিপতি হয়েছেন এখান থেকে পড়াশোনা করে, আপনারা আমাদেরকে সাহায্য করুন। পাশাপাশি আমরা বন্ধু রাষ্ট্র যেগুলো রয়েছে, বিশেষ করে আমরা দেখছি যে তুরস্ক থেকে আমাদের সেন্ট্রাল মসজিদটা করে দিচ্ছে সম্ভবত, এরকম আমরা বন্ধু রাষ্ট্রগুলোর কাছে যাব। পাশাপাশি মুসলিম শাসক ও দানবীর রয়েছে, কর্পোরেটদের কাছে যাব যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় তো শুধু একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, এটাকে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়ে আপনারা রূপান্তরণ করে আমাদেরকে ফান্ড দিন। আমরা তো গরিব দেশের একটা গরিব ইউনিভার্সিটিতে পড়ি, যেটা আমাদেরকে মুসলিম শাসকরা দিয়েছেন, কিন্তু এটাকে একটি অক্সফোর্ডের মানে যে প্রাচ্যের অক্সফোর্ড বারবার বলতেছেন, কিন্তু আমরা তো প্রাচ্যের অক্সফোর্ড না, আমরা হলো একটা মানে কি বলবো যে গরিবের যে স্যান্ডেলের মতো, মানে বড় লোকের জুতা আর গরিবের জুতা এরকমের মতো হয়ে গিয়েছে। তো এটাকে একটি প্রাচ্যের অক্সফোর্ড যদি বানাতে আমরা সবার দ্বারে দ্বারে যাবো এবং সেক্ষেত্রে ফান্ডটা ম্যানেজ করবো। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। এরপর যে বক্তব্য রাখবেন মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা। জি ধন্যবাদ এই সুন্দর প্রশ্নটির জন্য। আমি প্রথমেই মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি নির্বাচিত হবেন তাকে কেন আসলে জাতীয় রাজনীতি থেকে বিযুক্ত থাকতে হবে, এই প্রশ্নটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। এটা হতে পারে প্রশ্ন যে তিনি অতি দলীয় রাজনীতি, যেটা লেজুর ভিত্তির রাজনীতি, সেটা থেকে তিনি বিরত থাকতে হবেন বা বিরত থাকতে পারেন। কারণ জাতীয় রাজনীতি থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি জাতীয় পর্যায়ের একটা বিশ্ববিদ্যালয় তিনি যদি বিযুক্ত থাকেন, তাহলে 2 দিন পরে যখন এই যে আমি বাজেট রিভাইজের কথা বলছি, তখন আমি কিভাবে তাদের কাছ থেকে বাজেটটা নিয়ে আসবো। আর দলীয় রাজনীতি যেটা আমরা ফরমেশন, যেটা আমরা 19 সাল থেকেই করে আসছি, যে আমাদের যে ছাত্র সংগঠনের নেতৃত্ব নির্বাচন, এটা হচ্ছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করি এবং আমাদের পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশন সকল ক্ষেত্রে আমরা কিন্তু স্বাধীন, আমাদেরকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না। এবং পাশাপাশি আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো হচ্ছে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীর ওয়েলফেয়ার এবং সর্বোপরি জাতীয় স্বার্থের কেন্দ্রে। সেখানে কোনো দলীয় বেস্টেড কোনো কর্মসূচি আমরা আজ পর্যন্ত করি নাই এবং সামনেও আমরা কখনো সেগুলো করব না। এবং পাশাপাশি ক্যাম্পাস এজেন্ডাই আমাদের এই বিগত সময়ের যত কর্মসূচিগুলো ছিল আপনারা দেখলে সেগুলো বুঝতে পারবেন। এবং যেটা বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট স্বল্পতা, এক্ষেত্রে দেখেন এগুলো কিন্তু খুবই কঠিন কোনো কিছু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা রিসার্চের ক্ষেত্রে আমরা কিন্তু একাডেমি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যেটা আমরা বলেছিলাম সেটা যদি করি, বা গবেষণার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বাজেট নিয়ে আসতে পারবো। এবং আমরা যদি পাশাপাশি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন, তাদের কাছ থেকে আমরা বাজেট নিয়ে আসতে পারবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুয়েত মৈত্রী হল আছে, যেটা কিন্তু একটা মানে অনুদানে হয়েছে, এরকম আমরা কিন্তু কোলাবোরেশন করলে, সমন্বয় করলে বিভিন্ন জায়গা থেকে আমরা এরকম অনুদানও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আরিফুল ইসলামকে অনুরোধ করছে। আমি এখানে সব থেকে জুনিয়র মনে হচ্ছে, মানে যারা বসে আছেন। আচ্ছা, জাতীয় রাজনীতিতে মানে এটা বিরাট কীভাবে করা যায় অ্যাজ এ ভিপি ক্যান্ডিডেট। দেখুন, আমি শুরুতে বলেছি ভোট ফর রিফর্ম। সো রিফর্ম মিনস দ্যাট আমার বেসিক থেকে শুরু হবে, যেখানে আমার খাদ্য সমস্যা, আবাসিক সমস্যা এবং হচ্ছে আমার যে লেজুর ভিত্তিক রাজনীতি, ওইটা থেকে আমরা মুক্ত কখন হব। আমরা যখন মানে এখানে যারা এসেছে রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে এসেছে, বা হচ্ছে বলা যায় আমরা এখানে রিপ্রেজেন্টেশন করতে এসেছি, কোনো পলিটিক্স করতে এখানে আসিনি। আমি হচ্ছে ডাকসু ইজ নট ফর পলিটিক্যাল রাইট প্রভাব বিস্তারের জায়গা, এটা হবে হচ্ছে একটি মাত্র জায়গা, সেটি হচ্ছে রিপ্রেজেন্টেশন, যারা স্টুডেন্টকে রিপ্রেজেন্টেশন করবে এবং স্টুডেন্টের জন্য কাজ করে যাবে। আর ক্যাম্পাস এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে হচ্ছে যখন আমরা আমাদের বেসিক নিডগুলো বাস্তবায়ন করতে পারবো, তখনই হচ্ছে আমরা একাডেমিক রিফর্ম অন্যান্য দিকে যেতে পারবো। আর আমার যেহেতু হচ্ছে উপরের দিকে মহল নেই, সো আমি বিশ্বাসী যে আমি এক্ষেত্রে আমি যেটার জন্য এসেছি সেটা করতে পারবো। আমার কোনো ফিউচার পলিটিক্যাল ইন্টেনশন নেই, আমি জাস্ট রিফর্মের জন্য এসেছি। আর বাজেট ঘাটতি বিষয়টা, আপনি কি জানেন যে বাজেট যেটা হচ্ছে এটা কি সাস্টেনেবল ইউজ হচ্ছে কিনা? সেটা কি আগে তো আমরা জানতাম, যখন হচ্ছে হলে বাজেট হতো ছাত্রলীগ টেন্ডার নিয়ে সেটা নিয়ে যেত অর্ধেক, সেটা কোথায় খরচ হচ্ছে সেটা কোনো হচ্ছে নিশ্চয়তা ছিল না। যারা বিবি নির্বাচিত হবেন তারা যে টেন্ডার নিয়ে লড়বেন না সেটা কোনো নিশ্চয়তা আছে? টেন্ডার এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি এখতিয়ার, এটি কে পাবে না পাবে এটা কেউ ডিসাইড করে দিবে না। আর হ্যাঁ, ওই যে আমরা হচ্ছে ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, যে টাকাটা খরচ হবে এটা নিশ্চয়তা রাখা, আর একজন বিপি ক্যান্ডিডেট এটা করতে পারবে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। এই পর্যায়ে অনুরোধ করছি উমামা ফাতেমাকে। আচ্ছা, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়ার পরে আমার জাতীয় রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে বিযুক্ত করতে হয়, তাহলে 3টি কাজ করাটা খুবই প্রয়োজন। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ছাত্র রাজনীতির কাঠামো আছে সেটার একটা বড় ধরনের সংস্কার করা
এবং সেটার উদাহরণ হিসেবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন যদি নামে বেনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলের রুম দখল করতে চায়, তাহলে কি কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে? উত্তর হচ্ছে নেই। তো সেই জায়গা থেকে এখানে কাঠামোগত সংস্কারের মাধ্যমে কোনো ছাত্র সংগঠন যদি হলের রুম দখল করতে চায়, তাহলে সেই ছাত্রের ছাত্রত্ব বাতিল করতে হবে, এমন নিয়ম আসলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় বিষয়, আমাদের ডাকসু বর্তমান যে কাঠামো, সেখানে একটা গঠনতান্ত্রিক সংশোধন আনতে হবে এবং ডাকসুকে প্রতি বছর ক্যালেন্ডারের আন্ডারে 12 মাস শেষে ডাকসু নির্বাচন করতে হবে। ফলে এখানে ডাকসু যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছাত্র সংগঠনের বাইরে আমরা এখানে ডাকসুকে এস্টাবলিশ করতে পারবো। থার্ডলি, আমাদের যে শিক্ষক নিয়োগ পদ্ধতি, সেই শিক্ষক নিয়োগ পদ্ধতিকে আমাদের প্রশ্ন করতে হবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ পদ্ধতি চালু করতে হবে এবং লেকচারার যিনি নিয়োগ হবেন তিনি পূর্ণকালীন শিক্ষক নিয়োগ হতে পারবেন না। যথাযথ পরীক্ষার মাধ্যমেই শিক্ষককে আসলে এখানে অ্যাসোসিয়েট প্রফেসরে পরিণত হতে হবে এবং কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ এখানে চলবে না এবং আমরা সেই জায়গাটা ফ্যাসিলিটেট করতে পারবো। থার্ডলি, বাজেটের কথাটা এসেছে, খুব দ্রুত শেষ করতে হবে। হ্যাঁ, বাজেটের কথা যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত যেটা সবাই বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যে নেটওয়ার্ক, সেটাকে স্ট্রেংথেন আপ করা। আর দ্বিতীয় যে কথা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি একাডেমিয়ার রিলেশনশিপ গ্রো করা, যার মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের বাইরে গিয়ে আমরা এখানে ফান্ডিং আনতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ। ভিপি নির্বাচিত হলে জাতীয় রাজনীতির এজেন্ডা থেকে কিভাবে বিযুক্ত করব, এই প্রশ্নটা আসলে আমাকে করার দরকার ছিল না। এই প্রশ্নটা ওই ব্যক্তিকে করার দরকার ছিল যে যার পক্ষে জাতীয় রাজনৈতিক ব্যক্তিবৃন্দ পোস্ট দেয়, তারপর মন্ত্রীপাড়া থেকে বিভিন্নভাবে সমর্থন দেয়, কিংবা এলাকার কোনো রাজনৈতিক নেতা আপনাকে কল দেয়। তো আর এর বাহিরে আমি বলবো যে অন্যরা আমার বিরুদ্ধে রাজনৈতিক কেউ যদি নির্বাচিত হয়, তাকে কিভাবে বিযুক্ত করতে হবে, এটার কথা আমি আর 10 মাস আগ থেকে বলে আসছি। আমি 1 নম্বরে বলেছি শিক্ষক ও কর্মচারী রাজনীতি মুক্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে হলে এবং একাডেমিক এরিয়ায় রাজনীতি মুক্ত করতে হবে। 3 নম্বর বলেছি নির্বাচিত হলে নিজ দল থেকে পদত্যাগ করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে ডাকসুকে নিয়মতান্ত্রিক করতে হবে। এগুলো যদি করা যায়, ইনশাল্লাহ এমনিতেই বিযুক্ত হয়ে যাবে। আর বাজেট নিয়ে কথা হচ্ছে, ভাই, বাজেট ঘাটতি তো আমাদের জাতীয় সমস্যা, এটা সব জায়গাতেই থাকে, এটাকে সমন্বয় করতে হবে। আর অনেকেই অনেক সমাধান বলে গেছেন, এগুলো করলে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ধন্যবাদ। আসলে এখানে কিভাবে জাতীয় রাজনীতি থেকে আমরা বিযুক্ত হব, প্রথম কথা হলো মাথা ব্যথা মানে মাথা কেটে ফেলে দেওয়া নয়, এটা সমাধান করা হলো, এটাই হলো উপযুক্ত সিদ্ধান্ত। এখন আমি এটা কিভাবে করব বলি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে 71-এ বড় ধরনের হামলা হয়েছে, কেন হয়েছে? যাতে এটাকে তো আমাদের পুরো দেশকে জমানো যাবে, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। 24 এরকম কোন একটা সিদ্ধান্ত, কোন একটা জায়গা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জাতি থেকে আলাদা করবেন, সুতরাং এটা কোনো সিদ্ধান্ত হতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া যদি আপনি কাউকে এখানে বিপদে নিয়োগ করেন, তাহলে আমাদের বর্তমান উপদেষ্টা সরকারের মতো তারা ভূমিকা রাখবে, ডাকসুকে কোনো তারা ফাংশনিং করতে পারবে না। এক্ষেত্রে আমি বলবো, তারপরে যদি আমাকে বিযুক্ত করতে রাজনীতি থেকে, আমি বলবো শিক্ষকদের যে গুপ্ত রাজনীতি আছে সাদা কালো নীল নামে, আগে সেটাকে বিযুক্ত করেন। এটার কারণে হচ্ছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হচ্ছে দুর্নীতি ভাবে। আমরা দেখেছি এই 5 আগস্টের পরে অনেক ছাত্র প্লাস পেয়ে যাচ্ছে এরকম সাদা কালো নীল রাজনীতির কারণে, ফাউটা পড়ে ফোর পাচ্ছে। সুতরাং আমরা বলবো এই ধরনের শিক্ষক রাজনীতি বিযুক্ত না করতে পারেন, তাহলে ছাত্র রাজনীতি বিযুক্ত করে কোনো ফায়দা আসবে না। এরপর আমি বলবো বাজেট সংকট নিয়ে আমাদের আগে দুর্নীতিযুক্ত যে সমস্ত লোক আছে এটার সাথে জড়িত তাদেরকে মুক্ত করেন, তাহলে আমার বাজেট যদি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারে আমাদের অর্থ সংকট কমে যাবে। 2 নম্বর অ্যালামনাই। 4 নম্বর হচ্ছে আমরা 40,000 শিক্ষার্থী ভোটার, আমরা যদি নিজেরা নিজেদের প্রয়োজনে আমরা অনুদান দিই, আমাদের সংকটে আমরা সবাই অবদান রাখি, তাহলে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাজেট সংকট হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে মার্জিয়া হোসেন জামিলাকে অনুরোধ করছি। থ্যাংক ইউ। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ডাকসুর ভিপি নির্বাচিত হলে আমি কিভাবে নিজেকে জাতীয় রাজনীতি থেকে বিযুক্ত রাখবো।
আসলে এই কোয়েশ্চেনটা আসলে আমার জন্য না, কারণ আমি স্বতন্ত্র প্রার্থী এবং আমার স্ট্যান্ডই এটা যে আমি মনে করি যে দলীয় ছাত্র রাজনীতি মুক্ত হওয়া উচিত ক্যাম্পাস। অনেকে রাজনৈতিক প্রয়োজনীয়তা, রাজনীতি থাকাটা কেন প্রয়োজন এটা বুঝিয়ে দিয়ে গিয়েছেন, কিন্তু আমি তাও মানতে রাজি না। যদি শুধু একটা উপকার দেখাইতে পারেন যে দলীয় ছাত্র রাজনীতি থাকাতে এটা হয়েছে, তাহলে সেটা বিবেচনা করা যাবে। কারণ রাজনৈতিকভাবে সচেতন থাকার আরও অনেক উপায় থাকতে পারে, তার কারণে দলীয় ছাত্র রাজনীতি থাকা লাগবে না। কারণ দলীয় ছাত্র রাজনীতি থাকলে অটোমেটিক্যালি দলের প্রতি একটা আনুগত্য থাকবে। এবং আমরা দেখেছি জাতীয় পর্যায়েও যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের সবার পার্টি ওভার কান্ট্রি একটা অ্যাটিটিউড, তার কখনো কান্ট্রিকে আগে রাখে না, এবং সেটা দলীয় ছাত্র রাজনীতি যারা করে এখানে তাদের মধ্যে আছে। বিশ্ববিদ্যালয়কে আগে রাখবে না তারা। তো এবং খালিদ ভাই যেটা বলেছেন ওইটা হতে পারে, কিন্তু যে পদত্যাগ করবে, কিন্তু আমার মনে হয় যে থাকাই উচিত না। এবং বাজেট বরাদ্দের ক্ষেত্রে অনেকে অনেকগুলো কথা বলেছে, কোলাবোরেশনের কথা আমিও বলবো। আমি নতুন একটা পয়েন্ট অ্যাড করব যে কর্মচারীদের বেতনে যেহেতু একটা বেশিরভাগ অংশ চলে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে কর্মচারীর উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে অটোমেশন বা ডিজিটালাইজেশনের উপর আমাদের গুরুত্ব দেওয়া যায় নাকি, এটা। থ্যাংক ইউ। ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে অনুরোধ করছি। মাঝে মাঝে মনে হয় রাজনীতির বিরুদ্ধে কথা বলাটাই সবচাইতে বড় রাজনীতি। ভিপি হলে জাতীয় রাজনীতি থেকে নিজেকে কিভাবে বিযুক্ত রাখা যায়। দেখেন, আমি যেটাকে ধারণ করে আজকের আপনাদের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নেতৃত্ব মানে দায়িত্ব, নেতৃত্ব মানে ক্ষমতা চর্চার ফ্যাশন নয়। নেতৃত্ব মানে হচ্ছে যে দায়িত্ব। এখন আপনি ডাকসুতে নির্বাচিত হওয়া মানেই হচ্ছে আপনি সফল নন। আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে আপনার ডাকসুর যে মেয়াদ যেদিন শেষ হবে সেই দিনটাতে নির্ভর করতেছে আপনি কতটুকু সফল কিংবা আপনি ব্যর্থ। আমি আমার জীবনে সর্বদা সফল হতে চেয়েছি। আমি যদি এখানে ভিপি হিসেবে নির্বাচিত হই, এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা, এবং সেটা আমি বলে যাব। এবং আরেকটা কথা হচ্ছে যে তার সাথে আরো একটা কথা বলে রাখি, আমার নিজের কোনো দল খোলার ইচ্ছা নেই যে ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে আমি নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করব, নতুন করে দল খুলবো। তাছাড়া আরেকটা কথা, ঢাবি শিক্ষার্থীদের জন্য কিংবা তাদের জন্য আমরা কি করবো, 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত রাষ্ট্রের গণতন্ত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে নির্যাতন নিপীড়নের পক্ষে কথা বলে আজও পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং যে রাজনৈতিক অপসংস্কৃতির মুখোমুখি হয়ে এই জীবনকে বেছে নিয়েছিলাম, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আর আসতে দেওয়া হবে না। এরপরে যে বাজেটের বিষয়টা নিয়ে যে কথা বলেছেন, দেখেন বাজেটের বিষয়ে সরকারের পক্ষ থেকে যে বাজেট পাস হয়ে আসে সেখানে আমরা দেখতাম লাস্ট যে কালচারে বিভিন্ন পার্সেন্টেজ বসানো হতো। সুতরাং নেতৃত্বের যদি সততা থাকে আর সেটা যদি কি পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করা যায়, সেখানে বাজেটের কোনো ঘাটতি থাকবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে জাহিদ হাসান। আসসালামু আলাইকুম। আপনারা যারা মেসে থাকেন একটা জিনিস লক্ষ্য করবেন যে অনেক সময় মেসের বড় ভাই হচ্ছে আমাদেরকে টাকা দিত যে বাজার করতে, তারপর হচ্ছে আমাদের একটা বাজেট থাকে খাবারের, তারপর ভাই বলতো যে যদি তোরা যদি ইয়াটা না করিস তাহলে কিন্তু যদি এই টাকাটা যদি তোরা যদি চুরি বা ওই টাইপের তোরা ইয়া না করিস তাহলে কিন্তু আমরা কিন্তু ওই বাজেটের মধ্যেই কিন্তু আমরা সকল কার্যক্রম আমাদের সম্পন্ন করতে পারবো। দেখেন আমাদের বাজেট কিন্তু ঠিক আছে, ওই যে আমরা ওই পকেটে যে টাকাটা রাখি ওইটা যদি আমরা যদি বন্ধ করতে পারি বা আমাদের স্বচ্ছতা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে এই বাজেটের মধ্যেই আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে একটা ইউনিভার্সিটির উন্নয়ন করা অবশ্যই সম্ভব হবে। আর আমার ইন্ট্রোডাকশনে আমি বলেছিলাম যে আমি পলিটিক্সের পি জানি না, আমি যদি ডাকসুর ভিপি নির্বাচিত হই তারপরও আমি সেই পিটা জানতে চাইবো না। আমার একটাই লক্ষ্য যে আবার শিক্ষার্থী ভাই বোর্ডের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে বাস্তবায়ন করা। ধন্যবাদ সবাইকে। ওনার বক্তব্যের মধ্যে দিয়ে বিশেষ সাহিত্য আমাদের যে উত্তর পর্ব ছিল সেটা শেষ হলো, এবং আপনারা যারা এই বিতর্ক দেখছেন ক্যাম্পাসে বা এই মিলনায়তনে তারা জানেন যে আমরা অনেকগুলো ফরম্যাট থেকে একটা পরিমার্জন করে এই ফরম্যাটটা দাঁড় করিয়েছি। কিছুটা মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেট থেকে, কিছুটা অন্যান্য দেশের স্টুডেন্ট ইউনিয়নগুলোতে যে ধরনের বিতর্ক হয়, এটা আমাদের উপযোগী একটা কাঠামো আমরা দাঁড় করিয়েছি। আমরা এবার যুক্তি খণ্ডন পর্বে যাব। তার আগে আবারও বলে দিই যে যুক্তি খণ্ডন পর্বের উদ্দেশ্য হলো যে আপনি প্রমাণ করবেন আপনি কেন শ্রেষ্ঠতর প্রার্থী বা আপনি অন্যের চাইতে অধিকতর আপনি যোগ্যতা রাখেন। আপনি অন্যের যে কোনো যুক্তি খণ্ডন করতে পারেন এবং নিজে যে আপনি কেন অন্যের চাইতে ভালো প্রার্থী বা যোগ্যতম প্রার্থী সেটাও আপনি প্রমাণ করতে পারেন। এক্ষেত্রে আপনি যে কেউ যে কারোর যুক্তি নেবার সুযোগ আপনি রাখেন।
ও আমরা কি শুরু করব যদি আপনারা প্রস্তুত থাকেন এই পর্বের জন্য? এবার একইভাবে আমরা ক্রম উল্টে দিচ্ছি। যদি খুব গরমের মধ্যে সবাই কাজ করছেন, যে জন্য বারবার আমাদের প্রার্থীদের কাছে আমরা একটু মত নিয়ে নিচ্ছি যে আপনারা যদি একটু বিশ্রাম নিতে চান সেটাও 30 সেকেন্ড নিতে পারেন। আর যদি আপনারা প্রস্তুত থাকেন আমরা শুরু করি তাহলে। এবং এখানেও আমরা 1.5 মিনিট সময় দিচ্ছি। একটা বিষয় বলে রাখা ভালো যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। যুক্তি খণ্ডনের মধ্যে কেউ কারোর অবস্থান, বিশ্বাস, ভাষা বা যতগুলো বিষয়কে আমরা অগ্রহণযোগ্য বলে মনে করি সেগুলো মেনে চলতে হবে। আপনি সমালোচনা করুন, যুক্তি দিন, আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করুন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতে হবে। জি, আবার বলুন। এটা আপনার উপর নির্ভর করে। আপনি যদি কারোর নীতি আদর্শ মনে করেন সেটা গণতান্ত্রিকভাবে ঠিক আছে, তাকে আহত করে না। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে কাউকে আমরা বিপন্ন করব না। এখানে সকল প্রার্থীর ব্যক্তিগত অধিকার আছে এবং তিনি যাতে বিপন্ন বোধ না করেন, তিনি যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং এটা যদি আমাদের কাছে ক্ষতিকর বলে প্রতীয়মান হয় তাহলে আমরা আপনাকে থামিয়ে দেবো বা যে কোনো প্রার্থীকে থামিয়ে দেবো বা আমরা হস্তক্ষেপ করব। আমরা শুরু করছি জাহিদ হাসানকে দিয়ে। 1.5 মিনিট আপনি। আসসালামু আলাইকুম। আমি হচ্ছি খুবই একজন পরিশ্রমী মানুষ। দেখেন, আমি বলেছিলাম যে আমি এখন ডোর টু ডোর যাচ্ছি। যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমার এই দ্বারা 1 বছর ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এবং আমি চাইবো যে ওই 1 বছর পরে আবার নতুন একটি ডাকসু নির্বাচন হোক। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমার ডরমেন্ট স্টেজে যাওয়ার কোনো ইয়াই নেই। কারণ হচ্ছে আমার কর্মকাণ্ড এমন না যে আমাকে ডরমেন্ট স্টেজে যেতে হবে। কোনো অ্যাডভার্স সিচুয়েশন আসলো ইনশাল্লাহ সেই অ্যাডভার্স সিচুয়েশন আপনাদেরকে নিয়ে আমি মোকাবেলা করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এখানে একটা প্রশ্ন উঠেছে আপনাদের সঙ্গে একটি বিনিময় করে নিই যে কোনো বক্তা কোনো সংগঠনের নাম উল্লেখ করে বক্তব্য দিতে পারবেন কিনা। আমাদের উত্তরটা এরকম যে এখানে আমরা সকলকে প্রার্থী হিসাবে দেখছি। আপনারা কেউ কেউ এর বাইরে প্যানেল দিয়েছেন, কিন্তু আমাদের কাছে সকলে প্রার্থী এবং প্যানেল হিসাবে বা স্বতন্ত্র হিসাবে এইভাবে আপনারা দাঁড়িয়েছেন। অতএব আপনি ওই গণতান্ত্রিক মানটি যে কোনো বক্তৃতার ক্ষেত্রে আপনি ভালো জানবেন যে আপনার সহকর্মীর কোন বিষয়ে আপনার বলা ঠিক হবে বা ঠিক হবে না। এ পর্যায়ে অনুরোধ করছি মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কেন অন্যদের থেকে আলাদা? আমি এই প্রশ্নে যেতেই চাই না, কারণ সৃষ্টিকর্তা সব গুণ আমাকে দেয়নি। অবশ্যই কেউ না কেউ আমার চেয়ে ভালো হতে পারে, কিন্তু কথা হচ্ছে আমার যখন যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু আমি পালন করেছি কিনা রাষ্ট্রের প্রয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে, সেটা প্রশ্ন হতে পারে। 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যখন আমি গণরুম গেস্ট রুমে উঠেছিলাম, তখন আমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন নেমে এসেছিল কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন হয়েছিল ক্যাম্পাসব্যাপী, সেটার বিরুদ্ধে আমি বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছি কিনা সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যত নির্যাতন হয়েছে, যত নিপীড়ন হয়েছে, যত ষড়যন্ত্র হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যত লেভেলের টর্চার হয়েছে, প্রত্যেকটার বিরুদ্ধে আমি আমার নিজের কণ্ঠ জারি রেখেছিলাম। সেটা নিয়ে আপনারা আমাকে জাজ করতে পারেন যে আমি সেখানে এগিয়ে আছি না পিছিয়ে আছি। তাছাড়া এই যে 2024-এর গণ অভ্যুত্থানে যখন ফ্যাসিস্ট হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে রাজাকার শব্দে এস্টাবলিশ করেছিল, সেরাতে রাজু ভাস্কর্য থেকে গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রেখেছিলাম। এভাবে এই 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত গণ অভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে রাষ্ট্রের প্রয়োজনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আমরা আমাদের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে গিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম। সেটার বিবেচনা আপনারাই জাজ করতে পারেন আমরা কার থেকে ভালো কিংবা খারাপ, নিজেরটা নিজে বলা যায় না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে প্রথম বেলটা আপনাকে 30 সেকেন্ড আছে জানানো হচ্ছে, সুতরাং আপনি আরও 30 সেকেন্ড সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অনুরোধ করবো মার্জিয়া হোসেন জামিলাকে। আমিও মনে করি আসলে আমি খুব আলাদা কিছু না, সবারই বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা আছে, সবাই অসাধারণ আসলে। তবে আমি সুপার লিডারশিপে বিশ্বাসী। লিডারশিপের ট্রু এসেন্সটা আসলে আমি ধারণ করি। আমি মনে করি আমি একা আসলে কিছুই না। যদি নির্বাচিত হই
তাহলে অন্যান্য আরও সম্পাদকীয় পদে মানুষ থাকবে, অন্যান্য আরও নির্বাচিত প্রার্থী থাকবে, শিক্ষার্থী থাকবে, সবার আইডিয়াকে স্পেস দেওয়ার ক্ষেত্রে আমি খুবই আগ্রহী এবং সবার আইডিয়া সবাইকে নিয়ে একসাথে কাজ করাতে আমি বিশ্বাসী। সেক্ষেত্রে এটা আমার একটা স্ট্রেংথ হতে পারে। আর আমি হয়তো অন্য এখানে যারা উপস্থিত আছে এবং অন্যান্য অনেকের মতোই অনেক বেশি জানি না, এটা আমার উইকনেস, কিন্তু না জানলেও আমি কেয়ার করি। আর আমি এটাতে বিশ্বাসী যে নোবডি কেয়ারস হাউ মাচ ইউ নো আনলেস দে নো হাউ মাচ ইউ কেয়ার, অ্যান্ড আই কেয়ার। আর এটাই ছিল বলার। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা বিভিন্ন সতর্কতা দিচ্ছি কিছুক্ষণ পরপর, তার মানে এই না যে আপনার গণতান্ত্রিক অধিকারকে বিঘ্নিত করছে। আমরা যে কোনো জেন্ডার বৈষম্যের ব্যাপারে এইখান থেকে জিরো টলারেন্স, সেটা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের বিশেষ করে আমাদের নারী কোনো প্রার্থী হোক, দর্শক শ্রোতা হোক, ভোটার হোক, তার ব্যাপারে কোনো রকম বিরূপ মন্তব্য আমরা গ্রহণ করব না এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। ধন্যবাদ। ইয়াসিন আরাফাত। আচ্ছা, প্রথমে আমরা চাই আসলে মূলত ঐক্যবদ্ধ ক্যাম্পাস, সুতরাং সেই জন্য আসলে কারো সমালোচনা ক্রিটিক করা আমার ক্ষেত্রে মানে না। তারপরে বলি, আবিদ ভাই গণরুম গেস্ট রুমে নির্যাতনের কথা বলে গেলেন, কিন্তু বিগত 2000 সাল থেকে 2005-6 পর্যন্ত তাদেরও গণরুম গেস্ট রুমের বিভিন্ন ইতিহাস আছে। সুতরাং আমরা কেমনে বিশ্বাস করব যে তারা সেটা থেকে আমাদেরকে দায় মুক্তি দিবেন। এরপরে সাদিক কাইম ভাই কথা বলে গেছেন, আমরা দেখছি সাদিক কাইম ভাইদের অনেক লোকের নাম ছাত্রলীগের কমিটিতে ছিল, এমনকি এটা নিয়ে হাইকোর্টের রায় আমাদের ডাকসুটা বন্ধ হওয়ার পায়তারা চলছিল। সুতরাং আমরা কিভাবে বুঝবো যে আপনারা আবার অন্যভাবে অন্যদিকে ডাইভার্ট না হতে পারেন। এরপর সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদেরকে বলবো, একটা জিনিস মনে রাখবেন, যার বাবা নেই তার বাবা 16 জন। ডাকসুতে যারাই নির্বাচিত হয়েছে বিগত দেখবেন তারা রাজনৈতিক নেতৃত্ব অথবা পরবর্তী তারা রাজনৈতিক প্রতিষ্ঠান খুলে বসেছে। সুতরাং এদের থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ আপনারা ভোট দিবেন কাকে দেখে? যারা আপনাদের জন্য কাজ করেছে, অতীতে কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে। সুতরাং 24শে গণ অভ্যুত্থানের পরে অনেক নতুন ফেস আসবে আপনাদের সামনে। সুতরাং আপনারা সেক্ষেত্রে সচেতনতা পরিচয় দিবেন। আমাদেরকে কেন ভোট দিবেন? আমরা বিগত 19 সালে ডাকসুতে আমরা পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচন করেছি, আমাদের অভিজ্ঞতা আছে। এরপর থেকে শুরু করে যত অন্যায়ের বিরুদ্ধে যত সংগ্রাম আছে, তারপর ন্যায়ের সংগ্রাম আছে, সব জায়গায় আমরা সর্বাগ্রে থাকার চেষ্টা করেছি। 24 সালে ডামি নির্বাচনের বিরুদ্ধে আমরা ক্যাম্পাসে ভোটচোর শেখ হাসিনা ভোটচোর বলে নিজের জীবনকে বাজি রেখে স্লোগান দিয়েছে, যেটা হয়তো ছাত্র দলে তখনও ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। সুতরাং এবং 24শে গণ অভ্যুত্থানেও আমরা সর্বাগ্রে থাকার ভূমিকা চেষ্টা করেছি। সুতরাং সর্বদিক থেকে বলবো, আপনারা কাজ দেখে আপনাদের প্রার্থী নির্বাচন করবেন। ধন্যবাদ। এ পর্যায়ে অনুরোধ করব মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ। প্রথমে বলে নিই, আমি সবার প্রতি শ্রদ্ধা রাখি, বাকি এটা হচ্ছে যুক্তি খণ্ডন পর্ব, ফলশ্রুতিতে একটু বিপক্ষে বলতেই হয়। 1 নম্বর কথা হচ্ছে, ছাত্র শিবিরের ভাইদেরকে একটু বলবো বা প্রার্থীকে বলবো যে আপনারা এখনই আপনাদের বিপরীত মতাদর্শের উপর অনলাইনে যেভাবে ঝাঁপিয়ে পড়েন, আপনারা বিজয়ী হলে আসলে অবস্থাটা কেমন হবে। তার পরবর্তীতে 2 নম্বর কথা হচ্ছে, ছাত্রদল এবং ছাত্র শিবির উভয়ই যেভাবে মারামারি করতেছেন এখন অনলাইনে, পরে অফলাইনে যাবেন, এটা নিশ্চয়তা কি। 3 নম্বর হচ্ছে, আমাদের শিবিরের কালকে দেখলাম একজন জিএস প্রার্থীর এখানে এসে টাকার গরম দেখায়, মানে হচ্ছে তারা 100 কোটি টাকার বাজেট অমুক করবে সমুক করবে। ভাই, বাজেট দেওয়ার দায়িত্ব কি আপনাদের নাকি ইউনিভার্সিটি প্রশাসনের? আপনাদের বাজেট কেন আমরা খাবো? ডাকসু আন্দোলনে এখানে যারা হেভিওয়েট প্রার্থী অনেকে আছেন, ডাকসু আন্দোলনে কে কে ছিলেন এই প্রশ্নটা আপনাদেরকে থাকবে। আপনারা ডাকসু আন্দোলনের সময় কোথায় ছিলেন? আমরা যখন একা একা ডাকসুর জন্য লড়াই করেছি, অনেকে তো ডাকসুই চান নাই, বলছে হবেন না, হবেই না। তো যাক, তারপরে আপনারা ডাকসুতে আসলেন, আপনাদের আস্থা রাখার দরকার ছিল শিক্ষার্থীদের উপরে, কিন্তু আপনাদের শিক্ষার্থীদের উপর আস্থা না রেখে পিছনের দরজা ব্যবহার করছেন। কিভাবে? প্রচুর টাকা ঢালছেন, লাখ লাখ টাকা খরচ করতেছেন, নাজিরা বাজার সহ বিভিন্ন জায়গায় স্টার কাবাবে নিয়ে সবাইকে খাওয়াচ্ছেন। তারপর হচ্ছে কেউ কেউ মন্ত্রী পাড়ার শক্তি দেখিয়ে নানান জনকে বসিয়ে দিতে চাচ্ছেন। তারপর হচ্ছে গোপন মেকানিজমের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা করতেছেন। আপনাদের উপর কিভাবে আমরা ভরসা রাখবো ভাই? শিক্ষক ও কর্মচারী রাজনীতির বিরুদ্ধে কোনো দল বলে না। কেন বলে না জানেন? শিক্ষক ও কর্মচারী রাজনীতির সুবিধা আমাদের বড় দলগুলো সবাই নেয়, ছাত্র সংগঠনগুলো। যেটা আমরা দেখতে পাইছি যখন ডাকসু নির্বাচনের আপনার ভোটার তালিকার নাম উঠানোর জন্য পিছনের দরজা দিয়ে অনেক অনেক কিছু করেছেন, আপনারা জানেন। এখানে বাকচাষের একজন বলে গেছেন ওনাদের নাকি মাদার পার্টি নাই। হ্যাঁ, ওনাদের মাদার পার্টি নাই, বাকি ওনাদের মাদার পার্টির লোকজন এসে আমার প্যানেল থেকে লোকজনকে বসিয়ে দেওয়ার জন্য নানান রকম হুমকি করে হচ্ছে অবস্থা। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরও একবার একটু স্মরণ করিয়ে দিই যে আমাদের ডাকসুতে প্রার্থী আছেন এবং মাঠ পর্যায়ে প্যানেল আছেন। আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকেই চিনি, সেটা আমাদের পক্ষ থেকে আমরা বলছি। আর যে কোনো প্রার্থী যদি যুক্তি খণ্ডনের সময় তিনি মনে করেন যে তার যুক্তি খণ্ডনের সুযোগ আছে, সেটা তিনি করতেই পারেন। উমামা ফাতেমা।
যুক্তিকণ্ঠনের শুরুতেই বলবো যে ডাকসু নির্বাচনকে ঘিরে আমাদের সকল ছাত্র রাজনৈতিক সংগঠন এবং আমাদের যে প্রার্থীরা আছে সকলেই হুট করে খুব বেশি ছাত্রবান্ধব হয়ে গেছেন। এখন সবাই আসলে একাডেমিক ক্যাম্পাস চান। সারা বছর আসলে ক্যাম্পাসটাকে একটা রাজনৈতিক ময়দানে পরিণত করে এখন যখন ডাকসুর সময়ে সবার এখন খুব একাডেমিক সমস্যা চোখে পড়ছে। আর সর্বশেষ, প্রতিদিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নতুন শাখা খুলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজিরা বাজার শাখা, যেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জুনিয়রদের নানানভাবে আপ্যায়ন করা হয়। তো আপনাদের যদি আপনাদের এজেন্ডার উপর এতটাই ভরসা থাকে, এতটাই আপনাদের হচ্ছে যে কনফিডেন্স থাকে, তাহলে আপনার নাজিরা বাজারে গিয়ে কেন হচ্ছে আপনার ডাকসুর ভোট ইনশিওর করতে হচ্ছে? এটা আমার প্রশ্ন। তাহলে এখানে যারা অন্য প্রার্থীরা আছে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকলো কই? আর সর্বশেষ যেটা বলবো, যে নারী প্রার্থী হিসেবে বলতেই হয়, গত একটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বলি আর বাংলাদেশ বলি, নারীদের উপর যে পরিমাণ সাইবার বুলিং হয়েছে, একটা ছাত্র সংগঠনকে আমরা দেখিনি যারা সাধারণ নারীদের পক্ষে দাঁড়িয়েছেন। আর আজকে এসে যখন ডাকসু নির্বাচন দাঁড়াচ্ছে, তখন সবাই রাতারাতি নারী জাগরণের অগ্রদূত সেজে গেছেন। তো এটাই বলতে হয় যে আপনারা যদি সারা বছর এগুলো নিয়ে কাজ করতেন তাহলে, এবং যারা আসলে ভিকটিম হচ্ছে তাদের পাশে দাঁড়াতেন, তাহলে বোঝা যেত যে আপনারা আসলে কতটা নারী বান্ধব। কিন্তু এলাস বলতেই হয় যে আজকে এসে যখন ডাকসু নির্বাচনের সময় পর্যন্ত নারী প্রার্থী যারা আছে তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট করা থেকে আপনারা থামছেন না, আর আপনারা কিনা নারী বান্ধব ক্যাম্পাস করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আরিফুল ইসলাম। টাকার বাজেটে নির্বাচন লড়ছে, এর মধ্যে খরচ হয়েছে মাত্র 390 টাকা। দেখেন, নাজিরা বাজার বিষয় এসেছে। আমি গতকাল একটা ভিডিও দেখেছি, আমার ফ্রেন্ড ও লড়ছে একটা সদস্য পদে, সে আমাকে নাজিরা বাজারের ভিডিও দেখাচ্ছে, অনেক প্রার্থী গিয়েছে, অনেক ভোটার গিয়েছে, ফাইন। এখন যারা এখানে লড়ছেন ওনারা কি আদৌ বর্তমান সমস্যা নিয়ে মানে চিন্তিত, বা বর্তমান সমস্যাটা কি এটা জানেন আসলে? খাবার সমস্যা বা অন্যান্য সমস্যা। দেখেন, অনেকে দেখলাম যে হচ্ছে ক্যান্টিনকে প্রমোট করতেছে, কারণ পরবর্তীতে যখন মানে এসব শেষ হবে তখন এটা থেকে একটা পার্সেন্টেজ নেওয়া যাবে, যার কারণে ক্যান্টিনকে প্রমোট করা আমাদের একটা বিষয় কনসার্ন। কারণ এক্ষেত্রে ওনারা চায় না যে ডাইনিং ব্যবস্থা চালু হোক। আর আমি সবার থেকে আলাদা না, এখানে যারা বসে আছেন আমি আপনাদের মতোই একজন। আমি জাস্ট দাঁড়িয়েছি এই সমস্যাগুলো এগুলো তুলে ধরতে এবং এগুলো বাস্তবায়ন করতে। আর এই যে ইন্টারন্যাশনাল জার্নালের বিষয়টা, আমি এজ এ স্টুডেন্ট মানে আমিও ইউনিভার্সিটির যে ইমেল অ্যাড্রেস এটা দিয়ে হচ্ছে আমি লগ ইন করি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালগুলো নেই। বর্তমানে অনেকে হয়তো জানেন না যে ইন্টারন্যাশনাল জার্নালের যে বিষয়টা এটা হচ্ছে আমাদের ইমেল আইডির মাধ্যমে নেওয়া যায়। পরিবহন সমস্যা যদি দেখি, পরিবহন সমস্যা শুধু হচ্ছে আমাদের মানে ট্রিপ রাত 10টায় ট্রিপ বাড়ানো না, আমাদের সমস্যা হচ্ছে গ্রিন ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু করা, যেটি 2026 সালে বাংলাদেশ সরকার চালু করে বলেছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু এর থেকে মানে থিঙ্ক বিয়ন্ড লাইক দ্য এভারেজ, আমি বিশ্বাস করি এগুলো যখন বাস্তবায়ন হবে তখন হচ্ছে সবকিছু সম্ভব হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরতে আসলে সেই লড়াই সংগ্রাম এবং নির্যাতিত নিপীড়িত হওয়ার সেই স্মৃতিগুলো এখনও বেদনাতুর হয়ে রয়েছে। এখনও রাতে ঘুমালে শিউরে উঠি মাঝে মাঝে। আমার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আমি আক্রান্ত হয়েছিলাম। আমার বন্ধুরা যখন ক্লাস করতে আসেন তখন আমাকে মামলার হাজিরা দিতে যেতে হতো। আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে পড়তে আসতেন, গবেষণা তৈরি করতেন, তখন আমি সলিটারি কনফাইনমেন্টে আমাকে আবদ্ধ করে রাখা হয়েছিল, ইহকাল এবং পরকালের মাঝামাঝি এরকম একটা জায়গায়। আমাকে 8 বার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটানো হয়েছে আমার উপরে। আমার নামে 12টা মামলা দেওয়া হয়েছিল। আমাকে 2বার 6 মাস 7 মাস জেল খাটানো হয়েছিল। অপরাধ কি ছিল? অপরাধ ছিল সেই 18 কোটা সংস্কার আন্দোলন থেকে এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটা অন্যায় অবিচারের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিবাদ করেছি। অপরাধ কি ছিল? সেই সময়ে গেস্টরুম গণরুমে যখন অমানুষের মতো ছাত্রলীগের পশুরা নির্যাতন করত, তখন কেউ না দাঁড়ালেও অনেক সময় আমরা মুখে কালিমা পরে বুকে হাত দিয়ে সাংবাদিকদেরকে বলে যে ভাই আপনারা অন্তত একটা ভিডিও করেন, সংবাদ করেন, আমরা এই রাজু ভাস্কর্য এসে প্রতিবাদ করেছি। সেই জায়গা থেকে বলতে চাই যে আজকে যখন ডাকসুর আলোচনাটা আসছে, ডাকসুই তো হচ্ছিল না।
আজকে এখন ডাকসুর আলোচনা হচ্ছে। এই যে এখন এত বড় বড় সংগঠন, এত বড় বড় লজিস্টিক সমগ্র বাংলাদেশকে নিয়ে অনেকেই নেমে গেছেন। আপনারা যদি এই ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, এটাকে উন্মুক্ত করার জন্য যদি রাজপথে নামতেন, তাহলে তো এই 7-8 মাস ডাকসুর জন্য নামতো না। এখানে যাদেরকে পত্রপত্রিকায় মিডিয়াতে জিতিয়ে দেওয়া হচ্ছে, তারা তখন কোথায় ছিলেন? এটাই হলো মহান বাস্তবতা। আর যেটা বলতে চাই যে এই যে উপঢৌকন দেওয়া হচ্ছে, খাওয়ানো হচ্ছে, ধন্যবাদ, এইগুলো আসলে রাজনৈতিক দেউলিয়াত্ব। যাদের শিক্ষার্থীদের জন্য কাজ নাই, লড়াই সংগ্রাম নাই, আন্দোলন নাই, তারাই আসলে এই কাজগুলো করছেন। আমার জায়গা থেকে আমি বলতে চাই যে বিগত সময়ে যেভাবে শিক্ষার্থীদের পক্ষে ছিলাম অধিকার আদায়ের আন্দোলনে, ভবিষ্যতেও আমাদেরকে পাবেন। যদি জিতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই পর্যায়ে আব্দুল ওয়াহেদ। শুরুতে একটা কথা বলতে চাই যে এখানে বিভিন্ন প্রার্থী নিজেদেরকে খুব স্বতন্ত্র প্রমাণ করতে চাচ্ছেন, কিন্তু আপনারা সকল প্রার্থীদেরকে গত 5 বছরে কে কোন সংগঠনের সাথে জড়িত ছিল সেই বিষয়টা একটু আপনারা জেনে নেবেন গুগল থেকে গিয়ে, যে এই প্রার্থী আগে কোন সংগঠনে জড়িত ছিল। এখন অনেকেই খুব ছাত্র রাজনীতিটাকে অথবা ছাত্র সংগঠনগুলোকে এমনভাবে নেগেটিভভাবে উপস্থাপন করতে চাচ্ছে, যে বলতে চাচ্ছে যে এতদিন তারা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে থেকে এখন এসে বলতে যাচ্ছেন যে না, ওরা খারাপ, ছাত্র সংগঠন যারা আছে তারা খারাপ। আপনারা এদের এই দ্বিমুখিতা থেকে একটু দূরে থাকবেন এবং এই বিষয়টাকে কনজাস্টলি নেবেন। আমরা অনেকেই দেখেছি যে এখন বিভিন্ন স্লোগান দিচ্ছে যে ছাত্র রাজনীতি যারা ছাত্র সংগঠন রয়েছে বিশেষ করে তারা শুধু নেগেটিভ, তারা কিছুই পারে না। হ্যাঁ, হাসিনার যে ছাত্রলীগ ছিল সেটা আমাদেরকে অনেক বেশি ভুগিয়েছে, যে জন্য ছাত্র সংগঠনগুলোর প্রতি একটু বিতৃষ্ণা চলে আসছে। কিন্তু আপনারা মনে করবেন যে ছাত্র সংগঠনগুলোই কিন্তু একটা বিপ্লব ঘটিয়েছে। গতবারে যে 24-এর যে বিপ্লব, সেটাতে অবদান রয়েছে গণতান্ত্রিক ছাত্র শক্তির যে প্ল্যাটফর্মটা ছিল। তাহলে এই যে বারবার ছাত্র সংগঠনগুলোকে একটা নেগেটিভলি উপস্থাপন করা, যারা উপস্থাপন করেন তাদের সম্পর্কে আপনারা সজাগ থাকবেন। হ্যাঁ, অবশ্যই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে যদি এই ছাত্র সংগঠনগুলো কাজ করে, তাহলে ছাত্রলীগের মতো তাদেরকে হল থেকে, ক্যাম্পাস থেকে, লাইট থেকে দূরে দিবেন। এটাই হলো আমার আপনাদের প্রতি প্রত্যাশা ও অনুরোধ। ধন্যবাদ। এই পর্যায়ে অনুরোধ করব সুমিত সেনকে। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, একজন ইন্ডিভিজুয়াল প্রার্থী। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, এভরিথিং ইজ ইন্ডিভিজুয়াল ইন দিস ওয়ার্ল্ড। আর সাধারণ শিক্ষার্থীরা সবাই ইন্ডিভিজুয়াল, সবাই আমার মতো। সুতরাং একজন ইন্ডিভিজুয়াল মানুষ আরেকজন ইন্ডিভিজুয়াল মানুষকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি আরেকটি জিনিস বলবো যে আমাদের প্রার্থী উমামা ফাতেমা উনি বলে গেছেন যে আমরা কখনোই কেউ দাঁড়ায়নি নারীদের পক্ষ নিয়ে, কিন্তু এখন ভোটকে সামনে রেখে নারীদের পক্ষে সবাই কথা বলছে। এখানে আমার একটু দ্বিমত আছে যে আমি 2018 সাল থেকে মি টু ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন যুক্ত ছিলাম এটার সাথে, যেটা হচ্ছে যে আমরা নারী নির্যাতনের বিপক্ষে, আমরা নারীদের পক্ষে অবস্থান নেব। এই হচ্ছে মি টু ক্যাম্পেইন। সুতরাং কেউ দাঁড়ায়নি এ কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয়। আর একটা আমি কেন অন্যদের চেয়ে ভালো, আমি নিজের ঢোল নিজে পিটাতে খুব অপছন্দ করি, তবে আমি এটা বিশ্বাস করি আমার প্রবলেম সলভিং স্কিল আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার আছে, আর আছে আমার বুক ভরার সাহস, যে সাহসের জন্য আমি 5,000 টাকা পকেটে নিয়ে এই ডাকসু নির্বাচনে লড়ছি। এজন্যই আমি মনে করি যে আমি অন্যদের চেয়ে একটু আলাদা। আই অ্যাম ইন্ডিভিজুয়াল। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। এটা অনেক সময় আমাদের একটা প্রবাদ আছে যে নিজের ঢোল নিজে পিটাইও, অন্যকে দিলিয়া ফাটাইয়া ফেলিতে পারে। আমরা সে কারণেই আপনাদেরকে উদ্বুদ্ধ করছি যে একটু বলুন নিজের সম্পর্কে এবং অন্যের যুক্তি খণ্ডন যদি আপনাদের থাকে। এ পর্যায়ে দিন মোহাম্মদ সোহাগ আলাদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মহান প্রতিষ্ঠান থেকে জুলাই গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল, যে আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি, আজকে আমরা অত্যন্ত বেদনাদায়কভাবে লক্ষ্য করতেছি যে সেই প্রতিষ্ঠানে কোনো পরিবর্তন আসেনি জুলাই পরবর্তী সময়ে। আজকে আমি আমার 105 দফা ইশতেহারে ঘোষণা করেছি যে আমরা এই লাইফ সাপোর্টে চলে যাওয়া ঢাবিকে কিভাবে রিফরমেশনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা এই ক্যাম্পাসকে সুরক্ষিত করতে প্রথম 5 দফা প্রমিস অফ জুলাই ঘোষণা করেছি। নারী শিক্ষার্থীদের জন্য
ব্যাটেল অফ জাস্টিস ঘোষণা করেছি। নারী শিক্ষার্থীদের উপরে যখন আঘাত আসে 15 জুলাই, তখন যেভাবে বুক চিতিয়ে বলেছিলাম যে আমার বোনেদের উপর আঘাত এটা গণহত্যার চেয়ে কলঙ্কজনক, ঠিক তেমনইভাবে নারী শিক্ষার্থীদের সুরক্ষায় আমি 6টি দফা ঘোষণা করেছি, যেটা হচ্ছে ব্যাটেল অফ জাস্টিস। আজকে শিক্ষার্থীরা খাদ্যের জন্য বিভিন্নভাবে হাহাকার করে ক্যান্টিনগুলোতে। আমরা বলেছি যে ক্যান্টিনগুলোতে একজন হাউস টিউটর মানে ক্যান্টিন টিউটর নিযুক্ত করা হোক 24 ঘন্টা। আমি বলতে চাই আজকে এই ডাকসুকে কেন্দ্র করে কিছু প্রার্থী তাদের কোচিং সেন্টার প্রসারের হাতিয়ার বানিয়েছে। আজকে আমরা একটা কথা বলতে চাই, কিছু বৃহত্তম সংগঠন তারা ঘোষণা করেছে যে তারা 90 ফিরিয়ে আনবে। আমি তাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা 90 ফিরিয়ে আনুন, কিন্তু সাথে করে গণরুম গেস্ট রুম ফিরিয়ে আনবেন না, কিন্তু আবার 90 ফিরলে ডাকসু বন্ধ করে দিবেন না। আমি শেষ করব একটি কথাই বলে যে লেজুর ভিত্তি কিংবা পেশি শক্তির কাছে হারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধু তোমার কণ্ঠ ছাড়ো, ভেঙে শৃঙ্খল, সামনে ব্যালট 11। ধন্যবাদ ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ নাসিম উদ্দিন। আচ্ছা, এখানে দলীয় রাজনীতি এবং স্টুডেন্ট উইংসের ব্যাপারে আমার কিছু বলার আছে। ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে যারা 71, 24, 52, 69 এগুলোকে ওন করে না তারা এখানে ইলেকশন করার সুযোগ পাবে না, কিন্তু একটা স্পেশাল স্টুডেন্ট উইংস 71কে ওন করে না, তারপরে এখানে তারা ইলেকশন করার কেমনে সুযোগ পায়, এটা আমার ফার্স্ট প্রশ্ন থাকবে। এবং দেখা যাচ্ছে ডাকসুর গঠনতন্ত্রে বা বিজ্ঞপ্তিতে বলা আছে রুলস এবং রেগুলেশনে মানে আপ্যায়নের নামে আপ্যায়ন বা হচ্ছে যে কোনোভাবে কনভিন্স করার যে ট্রিক্স বা ট্যাকটিক্স